আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জিনিয়াস টিচিং হোমে নবম দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে ওইটার উপর আজকে পরীক্ষা হয়েছে। টোটাল 65 নাম্বারের, দুইটা সৃজনশীল ছিল, তারপর সংক্ষিপ্ত ছিল 15টা আর এমসিকিউ ছিল 15টা। পরীক্ষায় যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল আজকে আমরা সেগুলো ধাপে ধাপে সহজভাবে সমাধান করব এবং প্রতিটি প্রশ্নের সঠিক পদ্ধতি ও উত্তরটা বুঝে নেব। তো তোমরা যদি পরীক্ষায় কোনো প্রশ্ন ভুল করে থাকো অথবা কোনো প্রশ্ন বুঝো নাই, তাহলে আজকে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোথায় ভুল হয়েছে, কিভাবে সঠিকভাবে সমাধান করতে হবে বা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায়, আমরা আজকে সেগুলো দেখব। তাহলে আর দেরি না করে আজকের ম্যাথ কোশ্চেন সলিউশন ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা সৃজনশীলগুলো দেখে নিই। যেখানে কি দেওয়া আছে, নিম্নে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 এভাবে। আর শ্রেণী সংখ্যা মানে গণসংখ্যাগুলো দিয়ে দিছে 3, 4, 10, 15, 12 এরকম। তো প্রথম প্রশ্ন যে কতে যে 20, 18, 25, তারপর 22, 21, 24, 28, 26 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো এটা আমাকে মধ্যক বের করতে বলছে। তো মধ্যক কেমনে বের করব? তো প্রথম কাজ হচ্ছে, যদি এরকম সংখ্যাগুলো দিয়ে দেয়, মানে এগুলো যদি সাজানো না থাকে, অবিন্যস্ত আকারে থাকে, তাহলে প্রথম কাজ থাকবে আগে এগুলোকে একটু ঊর্ধ্বক্রমে সাজানো। তোমাদের কাজ থাকবে ফার্স্টে এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো। যেমন দেখো এখানে 1 নম্বরের সলিউশনটা দেওয়া আছে, যদি দেখায় এই যে 1 নং প্রশ্নের উত্তর ক, এই যে ক নম্বর সলিউশন, এই যে প্রদত্ত সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তাহলে 18, 20, 21, 22, 24, 25, 26 এভাবে সাজাবো। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা সংখ্যা আছে। তাহলে এখানে এনের জায়গায় কত লিখবো আমরা? 8। তাহলে 8 এটা জোড় নাকি বেজোড় সংখ্যা? অবশ্যই 8 এটা জোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যকের জোড়ের ফর্মুলাটা বসাবো। তাহলে জোড়ের ফর্মুলাটা কী হবে? n ডিভাইডেড বাই 2 তম পদ যোগ n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n এর জায়গায় কত লিখবো? n এর জায়গায় লিখবো 8, কারণ আমার এখানে কয়টা সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে। তাহলে আমি যদি এখানে 8 লিখি, তাহলে 8 ডিভাইডেড বাই 2 তম পদ যোগ 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 4তম পদ যোগ এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, 4-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে আমি কত পাবো? 5, তাহলে 5তম পদ। এবার একটা জিনিস দেখো, এখানে আমরা এখানে পাইছি কত? 4তম পদ, এখানে আছে 5তম পদ। তাহলে এখানের মধ্যে 4 নাম্বার কোনটা আছে, 5 নাম্বার কোনটা আছে দেখি। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তাহলে এই দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে 4-এ পাইছি 24, সরি 4-এ পাইছি 22, আর 5 নাম্বারে পাইছি 24, তাহলে 22 যোগ 24। এখানে কিন্তু আর তম পদ দিতে হবে না, এটা একটু সাবধানে গিয়া করবা। অনেকে এখানেও তম পদ লিখে দেয়। তুমি দেখো 4তম পদটা তুমি লিখে দিছো না 22, 5তম পদ তুমি 24 লিখে দিছো না, তো এখানে আর তম পদটা হবে না এই লাইনটাতে। এখানে 22 যোগ 24 যেখানে লিখছে ওখানে আর তম পদটা দিতে হবে না। তাহলে এগুলো যোগ করলে কত হবে? যে 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23। তাহলে এটার আনসারটা কত হবে? 23। আশা করি এই প্রশ্নটা বুঝছো। পরের কোশ্চেনটা যাই। কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের কয়টা বক্স করা লাগবে? আমাদের এদিকে 4টা করা লাগবে, 5টা করা লাগবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? শ্রেণীব্যাপ্তি, তারপর মধ্যমান। মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করা হয়? xi দিয়ে প্রকাশ করা হয়, xi দিয়ে প্রকাশ করা হয়। তারপর কি আছে? গণসংখ্যা। গণসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? fi। তারপর ধাপ বিচ্যুতি, এটা এভাবে লিখবা ui ইকুয়াল টু xi মাইনাস i ডিভাইডেড বাই h। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি আর এটা হচ্ছে fi ui। এবার শ্রেণীব্যাপ্তিতে কোনগুলো বসাবা? এই যে দেখো এখানে প্রাপ্ত নম্বর দেখো রেঞ্জ কতগুলো দেওয়া আছে না? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই রেঞ্জগুলো সব শ্রেণীব্যাপ্তিতে বসাবা, সবগুলো শ্রেণীব্যাপ্তিতে বসবে। এরপর এখানে গণসংখ্যা যেগুলো দেওয়া আছে 3, 4, 10, 15, 12, 6, এই গণসংখ্যাগুলো এই টেবলটাতে বসাবা, সিরিয়াল ধরে বসাবা। তাহলে এগুলো সবগুলো যোগ করবা, যোগ করলে কত হবে? 50। এটা হবে n, n সমান কত হবে? 50। আশা করি এতটুকু বোঝা গেছে। আমি এগুলো একটু মুছে দিই। এরপর দেখো এখানে আমাদের কি বের করতে হবে? মধ্যমানটা বের করতে হবে। আমরা মধ্যমানটা কিভাবে বের করব? এই যে মধ্যমানটা, এটা মধ্যমান, মধ্যবিন্দু, অনেক কিছু বলে। মধ্যমানটা কিভাবে বের করব দেখো, এখানে 41-এর সাথে আমি 50 যোগ করব, যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 45.5। সেম 51-র সাথে আমি 60 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 55.5। মানে শ্রেণীর উচ্চসীমা, সরি শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ডিভাইডেড বাই 2। এবার করলে আমরা এগুলো পেয়ে যাব। এরকম করে করে আমরা সবগুলার মধ্যমানগুলো পেয়ে যাব। তাহলে মধ্যমান আমরা কীভাবে বের করব? এই দুটোটা যোগ করে 41 আর 50, এই দুটোটা যোগ করে কত দিয়ে ভাগ করব আমরা? 2 দিয়ে ভাগ করব। এরকম করে করে মধ্যমানগুলো লিখব। এবার আসি এখানের মধ্যে যে এটা আছে, এটা আমরা কিভাবে সিলেক্ট করব? তো এটার জন্য শর্টকাটটা কি?
মানে এখানে গণসংখ্যা যেটাতে বেশি আছে, দেখো তো এখানে গণসংখ্যা কোথায় বেশি আছে, এই যে গণসংখ্যা এটাতে বেশি আছে, তাহলে আমরা এইটাকে ধরবো যে হচ্ছে এ, এটাকে ধরবো কত এ। আচ্ছা এটাকে যদি এ ধরি তাহলে তোমরা এভাবে শর্টকাট দিয়ে করে দিতে পারো যে এটা যদি এ হয় তাহলে এটা 0 হবে, উপরে হলে -1 -2 -3, নিচে হলে 1 আর 2, এটা শর্টকাট। চাইলে এই সূত্র ফর্মুলা ইউজ করে করতে পারো, তো এটা সব থেকে ইজি। মানে যেটাকে এ ধরবা এটাতে 0 করে দিবা, উপরে গেলে -1 -2 -3 এভাবে উঠবে, আর নিচে আসলে +1 +2 এভাবে বসবে। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। এবার আমরা এরপরে যেটা আছে সেটাতে কি আছে, FI UI। এই যে FI UIটা কীভাবে বের করব, দেখো FI মানে এটা না, আর UI মানে কোনটা, এই যে এটা। তাহলে আমরা এই দুটোটা গুণ করব, তাহলে 3 3 কত হবে 9, যেহেতু মাইনাস আছে তাহলে এটা কত হবে -9। এরপরে এখানে 4 আছে, এখানে 2 আছে, গুণ করবা 4 দুগুণে 8, যেহেতু মাইনাস আছে অবশ্যই আমাকে মাইনাসের লিখতে হবে। এবার 10-এর সাথে 1 গুণ করলে কত হবে, 10 একে 10, যেহেতু মাইনাস আছে কি দিতে হবে, মাইনাসটা আমাকে বসাতে হবে। এবার 15-এর সাথে 0 গুণ করলে কত হবে, 15-এর সাথে 0 গুণ করলে 0 বসবে। 12-এর সাথে 1 গুণ করলে 12-কে 12, বলো তো এখানে কোনো মাইনাস আছে, নাই, তাহলে এখানে দেওয়ার দরকার নেই। 6 দুগুণে কত 12, এটাতেও কোনো মাইনাস আছে, নাই, তাহলে দেওয়ার দরকার নেই। এবার এগুলো সবগুলো আমরা ক্যালকুলেটরে বসাবো। তো অনেকে ক্যালকুলেটরে মানে ঠিকঠাকভাবে বসাতে পারে না, আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাই জিনিসটা, এগুলো কিভাবে ক্যালকুলেটরে বসাবা। ওয়েট, স্লাইডটা এই যে দেখো আমি এখানে ক্যালকুলেটর করে রাখছি, এই যে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো দেখো। এখানে প্রথমে কত আছে, -9 আছে না, এই যে লিখবা -9 প্লাস, এরপর কত আছে -8 প্লাস, এরপর কত আছে -10 প্লাস, এরপর কত আছে 0 0 তো দেওয়ার দরকার নেই, তারপর 12 আছে, 12 প্লাস এরপরটাও 12, তাহলে আমার ইকুয়াল দিলে কত আছে -3। এই যে দেখো আমি এখানেও কি লিখছি -3 দিছি, এখানেও কি দিছি -3। আশা করি এতটুকু বোঝা গেছে, এটা হচ্ছে সামেশন অফ FI UI, এই যেগুলো সবগুলো যোগ করে আমাদের এভাবে লিখতে হবে। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ফর্মুলাটা কি বলতো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ফর্মুলা হচ্ছে এই যে এটা, গড় সমান x বার ইকুয়াল টু, মানে গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ FI UI ডিভাইডেড বাই n ইন্টু h। এটা কত, ওই যে আমরা এখানে আনুমানিক গড় যেটা ধরছি ওইটা 75.5, সেটা এখানে বসাবো। আগে এগুলো পাশে লিখবা, সব থেকে ভালো হয়, জিনিসটা সুন্দর লাগে আর কি পাশে লিখলে। তাহলে এখানে এই যে এটা কত পাইছি 75.5, এই যে আমরা ধরছিলাম না এটা, এই যে এটা লিখবো। এরপর সামেশন অফ FI UI এটা কত -3, এই যে এখান থেকে। এবার n কত 50, এই যে আমরা এখানে এগুলো গণসংখ্যাগুলো যোগ করে কত পাইছিলাম 50 না এটা। এবার আসি h 10 করতে গেছে, দেখো 41 থেকে 50 কত, দেখো তো গণত 41 42 43 44 45 46 47 48 49 50, 41 সহ, তাহলে কত হয়েছে 10 হয়েছে না, এই জন্য এইচের জায়গায় আমরা 10 লিখছি, মানে ব্যবধানটা আর কি, শ্রেণী ব্যবধানটা। এবার এই মানগুলা বসাই, এতে কত লিখবো 75.5 প্লাস আছে, প্লাস দিলাম, সামেশন অফ FI UI এখানে কিন্তু -3, মাইনাসটা কিন্তু দিতে হবে, n কত 50 ইন্টু 10। তো এটা যদি আমরা পুরোটা সলভ করি তাহলে আমরা কত পাবো 74.9। এটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা সেটা একটু করে আমি দেখাই দিই আরেকবার। এই যে এটা তোমরা চাইলে একবারে করে ফেলতে পারো। দেখো কি আছে তাহলে আমি লিখতেছি 75.5 প্লাস, এরপর দেখো এখানে কি আছে সামেশন অফ FI UI, তাহলে এখানে -3, নিচে কত হবে, নিচে হবে 50, তাহলে এখানে নিলাম ইন্টু h কত 10, তাহলে এটার আনসার কত আছে দেখো। আমি যদি এটা এরকম আসবে, অনেক তোমাদের যাদের 991 ক্যালকুলেটর আছে, 991 FXEX সাইন্টিফিকটা, তো ওদের অনেক সময় এরকম মানটা আসে। এখন এখানে যদি এই বাটনটাতে ক্লিক করে দেখো, এই যে এখানে ক্লিক করলে এই যে ডেসিমেল ভ্যালুটা চলে আসবে, দশমিক ভগ্নাংশটা 74.9, এই যে মিলে গেছে 74.9। তোমরা চাইলে এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারো, ওই যে 991 FXEX, ওইটা সব থেকে ভালো, এটা তোমাদের পরীক্ষাতেও অ্যালাউ। তো এটা দিয়ে এই ম্যাথগুলো কিন্তু সহজে করে ফেলা যায়। দেখো আমি কিন্তু একবারে ইনপুট দিয়ে পুরো ম্যাথটা করে ফেলছি, তোমরা চাইলে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি এই সৃজনশীলের ক খ বোঝা গেছে। এরপর আসি আমরা গ নম্বর কোয়েশ্চেনটা। গ নম্বরটা কী বলছে দেখি, যে সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে হবে। আমাকে অজীব রেখা আঁকতে বলছে। আচ্ছা তাহলে আমরা অজীব রেখা আঁকার জন্য আমাদের কী লাগবে, শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, সব থেকে ইম্পর্টেন্ট ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে আমাদের যদি অজীব রেখা আঁকতে হয়। তাহলে আমরা এখন কীভাবে বের করি শ্রেণীব্যাপ্তিগুলো, তো ওই যে ওখানে দেওয়া আছে না শ্রেণীব্যাপ্তিগুলো, এই যে 41 থেকে 50, 50 থেকে 51, 61 থেকে 60, এগুলো সবগুলো আমরা এখানে মানে সিরিয়াল ধরে বসাবো, এগুলো সবগুলো এখানে একটা বসাবো। এরপরে গণসংখ্যা কত দেওয়া আছে 3 4 10 15
12, 6 সব দেওয়া আছে না, তাহলে আমরা গণসংখ্যাগুলো বসাই দিব, এগুলো বসাই দিব। এবার ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে বের করবো দেখো, এখানে 3 আছে না, প্রথমে 3টা এখানে দেখে দেখে লিখবো, এরপরে 3-এর সাথে এই 4টা যোগ করব, তাহলে কত হবে 7, 7-এর সাথে এই 10টা যোগ করব, তাহলে কত হবে 17, 17-এর সাথে এই 15টা যোগ করব, তাহলে কত হবে 32, 32-এর সাথে এই 12টা যোগ করব, তাহলে কত হবে 44, 44-এর সাথে এই 6টা যোগ করব, তাহলে কত হবে 50। তাহলে এই 50 আর আমার এই গণসংখ্যার 50 দেখবো যে মিলে গেছে, যদি না মিলে তাহলে মনে করবা ভুল হয়েছে অঙ্কটা। এখানে যদি 40 থাকতো তাহলে এখানেও কিন্তু 40 আসতো। বোঝা গেছে কীভাবে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করছি। আচ্ছা, এবার আমরা দেখি গ্রাফটা কীভাবে আঁকবো। এটাই হচ্ছে আমাদের গ্রাফ, এটা আমি হাইলাইটারটা চেঞ্জ করি, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ। কালারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ দেখা যাচ্ছে না, আমরা আরেকটা কালার নিই, দেখি ব্লু মিশে যাচ্ছে, ব্ল্যাক দিয়ে দেখাই আমি, ব্ল্যাক দিয়ে, হ্যাঁ ব্ল্যাক দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা দেখো গ্রাফটা আমরা কি করব, দেখো পেন, ঠিক আছে। দেখো তাহলে আমরা দেখো এখানে দেখো প্রথমে আমাদের গ্রাফের এই যে এটা এঁকে ফেলবো, এরকম সোজা করে এই জিনিসটা আগে এঁকে ফেলবা। তাহলে এটা হবে এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস, এটা 0, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে, এদিকে ওয়াই প্রাইম, এদিকে ওয়াইটা আসে নাই, এখানে একটা ওয়াই হবে। আচ্ছা এই পাশে কি বসাবা, এই পাশে বসাবা মানে এই যে এখানে 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 কি হবে, এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যাগুলা, এদিকে কি হবে ক্রমযোজিত গণসংখ্যাগুলা, এই যে এই পয়েন্টগুলোতে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা। আর এখানে কি হবে, এখানে হবে শ্রেণীর উচ্চসীমাগুলা, শ্রেণীর কি উচ্চসীমাগুলা। তাহলে আমি কি বলছি, এই পাশে বসাবো শ্রেণীর উচ্চসীমা, এই পাশে বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে একটু করে দেখি, একটু মুছে দিই এগুলা, একটু মুছে দিই। আচ্ছা তাহলে আমরা কি বলছি, এই পাশে কি বসাবো, এই পাশে বসাবো মানে এই যে এগুলোতে বসাবো হচ্ছে কি শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো। আর এই যে নিচের এটা এখানে বসাবো কি শ্রেণীর কি উচ্চসীমাগুলা। তো আমি একটু গ্রাফে আগের পেজে যাই প্রশ্নটাতে। আচ্ছা এখান থেকে দেখাই। আচ্ছা দেখো এখানের মধ্যে উচ্চসীমা কোনটা, 50 না, এই দেখো 40 আর 50, 41 আর 50, তাহলে এটার উচ্চসীমা কত 50, 51 আর 60 উচ্চসীমা কত 60, এখানের উচ্চসীমা 70, এটার উচ্চসীমা কত 80, এটার উচ্চসীমা 90, তাহলে এটার উচ্চসীমা 100। তাহলে আমি এখন উচ্চসীমাগুলো এখানে গ্রাফে বসাবো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, অজীব রেখা আঁকার সময় এক ঘর আগে থেকে বসাবা। দেখো এটা যদি 50, 60, 70, 80 হয়, 50-এর আগে কত হবে বলো তো, 40 হবে না। দেখো 50, 60, 70, তাহলে 50-এর আগে কত 40, তাহলে আমি যখন গ্রাফে বসাবো তখন দেখো আমি 40 থেকে বসেছি, এই যে নিচে খেয়াল করো, একটু করে মুছে দিই এগুলা, এই যে আবার দেখো এই যে নিচে একটু খেয়াল করো, এই যে এই দেখো আমি এখানে কত থেকে বসেছি 40 থেকে বসেছি, এই যে 40, তারপরে 50, তারপরে 60, 70, 80, 90, 100। আশা করি এতটুকু বোঝা গেছে। সবসময় রাখবো আমরা এই দাগগুলো নিয়ে কাজ করবো, এই যেগুলা এই লাল লালগুলা, এই যে এটা এই যে এগুলা বিন্দু বসাবো, যে এই দাগগুলাতে দেখো আমি যে বিন্দুগুলো এখানে বসাইছি, এই যেগুলা এই বিন্দুগুলো খেয়াল করো কোথায় বসাইছি, ওই যে লাল দাগ যেটা ওইটাতে বসাইছি। অনেকের এখানে একটা লাল থাকে একটা কালোও থাকে, দেখবা গ্রাফে একটা লালও আছে একটা কালো আছে, তো সবসময় মনে রাখবা এই দাগগুলাতে বসাতে হবে, এই দাগগুলাতে বসাতে হবে, এই যে এগুলাতে। আশা করি বোঝা গেছে এতটুকু, তো মুছে দিই। আচ্ছা তাহলে আমরা শ্রেণীর উচ্চসীমাগুলো এখানে বসাই দিব, শ্রেণীর উচ্চসীমাগুলো এগুলো হবে শ্রেণীর উচ্চসীমা। এই পাশে কী বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। তা আমি যদি একটু আগের স্লাইডে যাই, আমার গণসংখ্যাগুলো কী কী আছে, আমি যদি এগুলো একটু মুছে দিই, দেখো আমার ক্রমযোজিত গণসংখ্যাগুলো কী কী আছে। দেখো এখানে প্রথম আছে 3, তারপর 7, তারপর 17, 32, 44, 50, মানে আমার হাইয়েস্ট 50, হাইয়েস্ট কত 50। তো এবার দেখো এই গ্রাফটাতে দেখো আমি যদি এটাকে 5 লিখতাম, 5, এটাকে মনে করো 10, এটা 15, এটা 20, এটা 25, তাহলে এরকম করতে করতে কি আমি কোনোদিন 50-এ, মানে এটা তো গ্রাফ ছোট, 50 হবে হবে না। তাহলে আমি এখানে একটা বুদ্ধিমানের কাজ করছি, দেখো এই যে ঘরগুলো আর কি, দেখো 1, 2, 3, 4, 5, 6 এরকম করে করে যদি বসাতাম, মানে এটা যদি 5, এটা 10, এটা 15, 20, তাহলে আমি 50-এ যেতে পারতাম না। তা আমি এখানে কী করছি, আমি এক ঘরকে 2 করে করে গুনছি, এক ঘরকে কত করে করে গুনছি 2 করে করে আমি গুনছি। দেখো আমি এখানে এক ঘরকে 2 করে করে গুনছি। যদি একটু চেঞ্জ করি হাইলাইটটা, দেখো এই যে দেখো এই নীল দাগটাকে 2 করে করে গোনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখছো। তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে দেখো এটা 10, এটা 20,
এটা 30, এটা এটা হবে 40, এটা হবে কত 50। দেখো আমার কিন্তু ছোট গ্রাফের মধ্যে আমি 50টা বসে দিতে পারছি। এগুলো কি বসাবো? ক্রমযোজিত গণসংখ্যা। এবার একটা আগের স্লাইডে যাই। দেখো এবার দেখো এখানের মধ্যে প্রথমে কি আছে? গণসংখ্যা, সরি ক্রমযোজিত গণসংখ্যা কত? প্রথমটার জন্য এই যে 41 থেকে 50-এর জন্য কত 3 না? একটু মুছে দিই। এই যে এখানের মধ্যে 41 থেকে 50, মানে এখানে আমার উচ্চসীমা হচ্ছে 50, 50-এর জন্য কত 3। তাহলে দেখো এখানে 40-এ কি কিছু বসেছি? দেখো 40-এ কিন্তু 0, 40-এ কিছু হবে না, কারণ 40 এখানে নাই। আমি এখানে বসেছি যাতে গ্রাফটা এরকম করে মিলাতে পারি। 40-এ কিন্তু কিছু বসাবে না। 50-এ বসাবে কত? আমি দেখি 50-এ কত আছে। এই যে আমার উচ্চসীমা 50, সেখানের মধ্যে আছে 3, ক্রমযোজিত গণসংখ্যা কত 3। তাহলে দেখো 3 কোথায় হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো। এই নীল যেটা দাগটা আছে এটা এটা হবে 1 2। তাহলে বলো এটা হবে 3 4, তাহলে মাঝখানে আছে না 3টা? তাহলে দেখো আমি বিন্দুটা কোথায় দিছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি বিন্দুটা দিছি একদম মাঝখানে, এই যে মাঝখানে লাল দাগটার উপর। কিন্তু অনেকে এখানে দিয়ে দেয়, আবার অনেকে এখানে দিয়ে দেয়, এরকম কিন্তু দিতে পারবে না। এরকম দিলে নাম্বার কেটে দিবে। এই যে অনেকে আছে এখানে দিয়ে দিবে বিন্দুটা, আবার অনেকে আছে এখানে দিয়ে দিবে না, এইগুলার উপর দিবে, যে লাল লাল যেগুলো দাগ আছে এই যেগুলোতে। আশা করি বুঝছো। এরপরে দেখি এরপরের উচ্চসীমা কত বলো তো? এরপরটার উচ্চসীমা কত? 60, 60-এর জন্য কত 7। আচ্ছা তাহলে দেখো এটা এটা হচ্ছে আমার 60। তাহলে এই যে দাগটাতে বসাবো। দেখো 1 2 1 2 3 4 5 6, এরপরটা হচ্ছে 7 8, তাহলে 7টা মাঝখানে হবে না? দিছি। এরপরে উচ্চসীমা কত? উচ্চসীমা হচ্ছে 70, 70-এর জন্য কত 17। দেখি 70, 70-এর জন্য হবে 17। তাহলে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আমার লাগবে 17। তাহলে কোথায় হবে? মাঝখানে হবে। এরপরে উচ্চসীমা কত? 80, 80-এর জন্য কত? ক্রমযোজিত গণসংখ্যা 32। তাহলে দেখো এতটুকু হচ্ছে 20, এই যেখানে লিখে রাখছে না 20, এতটুকু হচ্ছে 30, তাহলে আমার লাগবে কত 32। তাহলে দেখো এইটা না 1 2, এ দেখো 31, সরি 30 31 32, এইটা হবে 32, দিয়ে দিছি। এরপরে কত 90, 90-এর জন্য হবে 44। তাহলে দেখো এতটুকু হচ্ছে 40, এতটুকু হচ্ছে 40, এই লাল দাগটা। তাহলে দেখো 41 42 43 44 বসাইছি। এবার হচ্ছে 100, 100-এর জন্য হবে 50, এটা তো দেওয়া আছে, এই যে 100, 100-এর জন্য হবে 50। তাহলে আমরা গ্রাফটা কীভাবে সংযোগ করবো? এরকম এরকম করে বিন্দুগুলো সংযুক্ত করে দিব। তাহলে এটা আমার কি অজীব রেখা। তো তোমরা চাইলে এই ব্যাখ্যাটা একটু দিতে পারো, ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা এখান থেকে পড়ে নিবা। আমরা হচ্ছে ওয়াই অক্ষকে, এটা একটু মনে রাখবো, ওয়াই অক্ষকে আমরা প্রতি ঘরকে, যে প্রতি ঘরকে আমরা কত করে করে ধরছি? 2 করে করে গুনছি, কারণ এখানে হাইয়েস্ট হচ্ছে 50। আমার গ্রাফের মধ্যে 50টা আমি কেমন দিব? আমি যদি এখানে 5 5 করে বসাই, 5 10 15 20 এভাবে বসালে তো 50টা দিতে পারবো না, গ্রাফ যেহেতু ছোটো। তা আমি কী করছি? এক ঘরকে 2 করে করে গুনে এখানে 10 20 30 40 50 আটা ফেলছি। শেষ। আশা করি প্রথম সৃজনশীলটা বোঝা গেছে। এরপর আমরা 2 নম্বর সৃজনশীলটা একটু করে দেখি। 2 নম্বর সৃজনশীলে কী বলছে দেখো, যে কোনো বিদ্যালয়ে দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার, মানে এখানে কিছু নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। প্রথম প্রশ্নতে কী বলছে? যে 23, তারপরে 25 24, সরি 28, তারপর 17 18 x এভাবে দিয়ে আমাকে গড়টাও দিয়ে দিছে। আমাকে কিন্তু 18.5 গড়টাও দিয়ে দিছে, এই যে। তাহলে আমাকে বলছে যে এক্সের মান কত। আচ্ছা এখান থেকে আমাদের এক্সের মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কেমনে করবো? যেহেতু গড় দেওয়া আছে, এই যে গড়, তাহলে আমরা গড়ের সূত্র হইতে বসাবো। তাহলে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। এখন বলো গড়টা আমাদের দেওয়া আছে না প্রশ্নে, এই যে 18.5। তাহলে আমি কি করব? গড়ের জায়গায় 18.5টা লিখবো। গড়ের জায়গায় কত লিখবো? 18.5। এই যে এই যে গড়ের জায়গায় আমি 18.5টা লিখছি, সমান আছে, সমান দিলাম। এবার আসি রাশিগুলোর যোগফল। তাহলে এখানে কী কী আছে? 23 25 28 17 18 x 35 15, সবগুলা যোগ দিয়ে এখানে লিখবো ডিভাইডেড বাই, এখানে কয়টা আছে? অনেকে এখানে একটা ভুল করে যে এক্সটাকে কাউন্ট করে না। দেখি গণত এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। অনেকে এক্সটাকে কাউন্ট করে না। তুমি যদি এক্সটাকে কাউন্ট না করো তাহলে কিন্তু উত্তর ভুল হবে, এক্সটা সহ কাউন্ট করতে হবে। তাহলে কয়টা আছে টোটাল? 8টা। তাহলে আমি এখানে লিখতে হবে 8। এরপরে দেখো এই 8টাকে ধরে, এই 8টাকে ধরে এদিকে পক্ষান্তর করে দাও। তাহলে বলো এটা ভাগ অবস্থায় আছে না 8টা, তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে? গুণ। আচ্ছা এখানে 161টা কীভাবে আসছে? 23 25 28 17 18 35 আর 15, এগুলো যোগ করলে 161। এক্সটাকে তো যোগ করতে পারবে না, এটা যেভাবে আছে ওভাবে থাক। এবার 18.5-এর সাথে যদি আমি 8টা গুণ করে দিই, তাহলে আমার কত আসতেছে? 18.5-এর সাথে যদি আমি 8টা গুণ করি তাহলে কত হবে? 148। আর এটা বসে দিছি যেরকম আছে সেরকম। এবার 161টাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা কত হবে? 148 মাইনাস 161। কেন মাইনাস কেন হয়েছে? কারণ এটা প্লাস, পক্ষান্তর করলে মাইনাস। তাহলে আনসার কত হবে? -13।
আশা করি ক নম্বরটা বুঝছো। এবার আসি খ নম্বরটা, সবথেকে গুরুত্বপূর্ণ খ নম্বরটা বলছে শ্রেণীব্যক্তি 5 ধরে গণসংখ্যা সারণী বানায় আমাকে মধ্যক বের করতে হবে। আচ্ছা, তার মানে আমাকে এখানে মধ্যক বের করতে বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। যদি এরকম অবিচ্ছিন্ন আকারে থাকে, মানে উপাত্ত দুই রকম থাকে, একটা বিন্যস্ত একটা অবিন্যস্ত, একটা বিন্যস্ত একটা কি অবিন্যস্ত, দুই রকম থাকে না উপাত্ত, তার মানে এটা তো অবিন্যস্ত, মানে সাজানো নেই। তাহলে আমাদের যদি সারণী বানাতে বলে, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো না এগুলা, সারণী কীভাবে বানাতে হয়? প্রথমে আমাদের কি লিখতে হবে? সর্বোচ্চ, সর্বনিম্ন। সর্বনিম্ন কত? 35। সর্বোচ্চ কত? 68। মানে এখান থেকে, এই যে এখান থেকে সব থেকে বড় কোনটা, এখান থেকে সব থেকে ছোট কোনটা, সেগুলো বসাবা, সর্বোচ্চ সর্বনিম্ন। তারপর পরিসরের সূত্র কী হবে? সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন প্লাস 1। সর্বোচ্চ কত? 68 মাইনাস সর্বনিম্ন কত? 35 প্লাস 1। তাহলে আনসার কত পাইছি? 34। এবার আমাকে শ্রেণীব্যক্তি কত ধরতে বলছে দেখো তো, এর প্রশ্নতে বলা থাকবে শ্রেণীব্যক্তি 5 ধরো 10 ধরো। তো শ্রেণীব্যক্তি যেহেতু 5 ধরতে বলছে, তাহলে আমার শ্রেণী সংখ্যা কেমনে বের করবো? শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা, এই পরিসরটাকে 5 দিয়ে ভাগ করে দিবা। পরিসরটাকে কত দিয়ে ভাগ করে দিবা? 5 দিয়ে। তাহলে পরিসর কত? 34। তাহলে এখানে কত আছে? 5। এটা ভাগ করলে কত আসবে? 6.8। তো 6.8টা এটা হচ্ছে কত? 7-এর কাছাকাছি। তাহলে আমি এখানে 6.8কে আমি 7 লিখবো। এবার সারণী কীভাবে বানাবে দেখো, আমার এখানে সর্বনিম্ন কত? 35। তাহলে আমি শুরু করবো কত থেকে? 35 থেকে। সংখ্যা তো ছোটো থেকে বড়োর দিকে যাই, তাহলে আমি 35 থেকে শুরু করব। তাহলে 35-এর পর 5 বার কোনো 35 সহ 35, 36, 37, 38, 39। 39 লিখবা। এবার 39টা এখানে নামলে কত হয়ে যাবে? 40। এবার 40 সহ 5 বার 44। এখানে নামলে 45। 45 সহ 5 বার 49। 49টা এখানে নামলে 50। 50-এর পর 5 বার 55। এখানে নামলে 50-এর পর 5 বার 54। 54টা এখানে নামলে 55। 55-এর পর 5 বার গণো 59। 59টা এখানে নামলে 60। 60-এর পর 5 বার 64। 64 এখানে নামলে 65। 65-এর পর 5 বার 69। তাহলে দেখো আমার সর্বোচ্চ কত? 68। তো এখানের মধ্যে তো 68টা চলে আসছে। এটা যতক্ষণ পর্যন্ত 68টা পাবা না, ততক্ষণ পর্যন্ত এই শ্রেণীব্যক্তিগুলো বানাতে থাকবা। তাহলে দেখো এই পয়েন্টে এসে দেখো 65 থেকে 69, এখানের মধ্যে 68টা মানে 68টা চলে আসছে না, তাহলে আমার এতটুকু স্টপ। এতটুকুতে আমরা কী হয়ে যাবো? স্টপ। এবার আসো গণসংখ্যা টেলিগুলো কীভাবে লিখবো, একদম সহজ। প্রথম কত আছে? 40। তাহলে বলে এখানে 40 কোন রেঞ্জে আছে? এখানে। তাহলে তুমি এখানে একটা এরকম একটা দাগ দিবা টেলিতে। এরপর 35। 35 কোথায় আছে দেখো তো? এই যে রেঞ্জে, তাহলে এখানে একটা দাগ দিবা। এরপরে 60। 60 কোথায় আছে? 60 60 এই যেখানে, এখানে একটা দাগ দিবা। এরপর 55। 55 কোথায় আছে? এখানে নেই, আবার এখানে না, এই যে 55 এখানে, তাহলে এখানে একটা দাগ দিবা। তারপর 58। 58 কোথায় আছে? এই যে এই রেঞ্জের মধ্যে, তাহলে 58তে একটা দাগ দিবা। এরপর 45 কোথায় আছে দেখো তো? এই যে 45, এখানে একটা দাগ দিবা। তো মনে রাখবা 4টা যখন দাগ দিবা, যদি আরেকটা দিতে হয় 5 নাম্বার, সেটা এরকম করে কেটে দিতে হয়। এরকম করে করে টেলিগুলো বানাবা। বানানোর পরে গণসংখ্যাগুলো কাউন্ট করে লিখবা। যেমন এখানে 2টা আছে 2 দিবা, 2 আছে 2 দিবা। এখানে 5টা দেখো 1 2 3 4 এই 5, 5টা দিবা। এখানে কয়টা আছে? এখানেও 5টা, এখানে 3টা, এরকম করে করে এগুলো বসাবা। এরপরে দেখো মধ্যক বের করা, এখানে তোমাকে প্রশ্নতে দেখো মধ্যক বের করতে বলছে, এই যে মধ্যক বের করো। তাহলে আমাদের কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। মনে রাখবা যদি মধ্যক বের করতে বলে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে আমার। তাহলে কেমনে বের করে ক্রমযোজিত গণসংখ্যা এখন দেখাইছি না, কীভাবে বের করতে হয়? প্রথমে এখানে 2 আছে, 2টা লিখবো। এই 2-এর সাথে এই 2টা যোগ করব, 4। এই 4-এর সাথে এই 5টা যোগ করব, 9। 9-এর সাথে 3 যোগ করলে 12। 12-এর সাথে 5 যোগ করলে 17। 17-এর সাথে 7 যোগ করলে 24। 24-এর সাথে 6 যোগ করলে 30। তাহলে বলছিলাম an কত? 30। তাহলে আমার এখানেও কত আসছে? 30। তাহলে অঙ্কটা ঠিক আছে। তারপর কি করতে হবে দেখো, আমাদের n কত দেওয়া আছে? 30। 30কে তুমি 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত হয়? 15। এবার এখানের মধ্যে দেখো ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 15 কোথায় আছে? 15টা কোথায় আছে? 15 রেঞ্জটা কোথায় আছে? দেখো এখানে 15 আছে? নাই। এখানে আছে? নাই। 15 এখানে আছে? নাই। এটা 12, এখানের মধ্যে তো 15 নাই, কিন্তু 17-এর মধ্যে 15 আছে। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা হবে? এই যে এটা আমার মধ্যক শ্রেণী কোনটা হবে? এই যে আমি যেটা রং করে দিছি ওইটা হবে আমার মধ্যক শ্রেণী। এটা হবে কি আমার মধ্যক শ্রেণী। তাহলে কত? 55 থেকে 59। তাহলে এই যে দেখো মধ্যক শ্রেণী হবে কত? 55 থেকে কি 59। আশা করি এতটুকু বোঝা গেছে। এই যে মধ্যক শ্রেণী হবে 55 থেকে 59। এটা কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। এবার ফর্মুলা বসাও। তাহলে মধ্যক সমান কি জানি? L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এল মানে কি? আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যেটা। তাহলে আমার মধ্যক শ্রেণী কোথায় আছে দেখো তো? আমি যদি এটা একটু মুছে দিই, রেড করে দিই, এই যে আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? ওয়েট, এই যে তো কেটে দিছি, এটা কাটি নাই। আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা পড়ছে বলো তো? এই যে
আমার মধ্য শ্রেণীর নিম্ন সীমা কোনটা? এই যে 55টা। তাহলে আমি এখানে এল এর জায়গায় কত লিখবো? এল এর জায়গায় আমি 55 লিখবো। এখানে আমি পাশে সাইড নোট দিয়ে রাখছি, এটা দিয়ে রাখবা। এবার n ডিভাইডেড বাই 2। তো অনেকে একটা জিনিস এখানে ভুল করে ফেলে, অনেকেই ভুল করে প্রায়, যে n ডিভাইডেড বাই 2 এটার জায়গায় অনেকে লিখে দেয় 30। কেন? n ডিভাইডেড বাই 2 কি 30? দেখো তো n মানে হচ্ছে 30, তো n ডিভাইডেড বাই 2 আমরা এখানে লিখে রাখছি না 15, তো n ডিভাইডেড বাই 2 এর জায়গায় কত লিখে দিছি? দেখো আমি 15টা লিখে দিছি, অনেকে এখানে 30 বসে দাও, মাইনাস মাইনাস দিলাম। এবার আসি এফ সি আর এফ এম। সব থেকে বেশি এখানেই ভুল করে বলা পাইন যে এফ সি কত, এফ এম কত। দেখো এফ সি মানে কি, এফ সিটা মানে কি, কালারটা একটু চেঞ্জ করি। এই যে এফ সিটা মানে কি, এফ সি হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর আগের ক্রমযোজিত গণসংখ্যা, যেটা এটা। তাহলে বলে আমার মধ্যক শ্রেণী এই কমলা কালার এটা না, তাহলে তার আগের ক্রমযোজিত গণসংখ্যা কত? 12। তাহলে আমার এফ সি কত হবে বলো তো? এফ সি হবে যে 12, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা। আশা করি এটা বুঝছো। এইচ কত? এইচ মানে হচ্ছে ব্যবধান। তাহলে বলো এখানে যে আমি এগুলো বানিয়েছি, এগুলো কত কত ব্যবধান দেখো তো, গণ 35, 34, 37, 38, 39, তাহলে 5 করে ব্যবধান না? তাহলে এইচের জায়গায় লিখবা 5। এফ এম কোনটা? মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা, এই যে 5 দেখতেছো, এই যে আমাদের মধ্যক শ্রেণী এটা না, এইটার গণসংখ্যাটা হবে যে কি? এফ এম। তাহলে আমি এগুলো মানগুলো বসাবো 55, এল এর জায়গায় 55, এন ডিভাইডেড বাই 2 মাস্ট এখানে হবে 15, 30 না, তো এন ডিভাইডেড বাই 2 আমরা 15 বের করে রাখছি না, লিখছি। এফ সি মানে কোনটা? মধ্যক শ্রেণী, যে আমি যেটা রং করে দিছি, মধ্যক শ্রেণীর আগের ক্রমযোজিত গণসংখ্যা কত? 12 ইন্টু দিলাম, এইচ হচ্ছে 5। এফ এম কোনটা? মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা, তাহলে এটাও কত? 5। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে আনসার কত আসবে? 58। আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরে কোশ্চেনটাতে যাই আমরা। বলছে সংক্ষিপ্ত বর্ণনা সহ সারণী থেকে গণসংখ্যার বহুভুজ নির্ণয় করো। বহুভুজ অঙ্কন করতে বলছে। তাহলে আমরা বহুভুজ কীভাবে অঙ্কন করবো দেখো। বহুভুজের জন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে মধ্যমান। দেখি বলো তো, অজীব রেখার জন্য আমাদের কী লাগে? একটু মনে করো, দেখো কিছুক্ষণ আগে বললাম অজীব রেখার জন্য আমাদের কী লাগে বলো তো? কী লাগে? অজীব রেখার জন্য আমাদের কী লাগে? ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আর বহুভুজের জন্য আমাদের কী লাগে? মধ্যমানটা লাগে। তাহলে দেখো আমরা মধ্যমানটা বের করছি। এখন মধ্যমান কীভাবে বের করছি? 35-এর সাথে 39 যেটা আছে ওইটা যোগ করে 2 দিয়ে ভাগ। আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাই, এই যে 35 যোগ 49 ডিভাইডেড বাই 2, আনসার কত আসছে? 37। এই যে দেখো এখানেও আনসার কত আছে? 37। এরকম করে করে মধ্যমান বা মধ্যবিন্দুগুলো বের করে নিবা। 40-এর সাথে 44 যোগ করে 42, 45-এর সাথে 49 যোগ করে 47, এরকম করে করে এগুলো সব যোগ করে করে মধ্যমানগুলো বসে দিবা, আর কিচ্ছু করতে হবে না। এবার আসে গ্রাফটা কীভাবে আঁকবা দেখো, ওই আগের মতো। শুধু একটা জিনিস মনে রাখবা, ওই অজীব রেখাতে এইদিকে কী বসে বলো তো? অজীব রেখাতে এই পাশে কী বসে? শ্রেণীর উচ্চ সীমাগুলো না, আর এই পাশে কী বসে? ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখাতে। কিন্তু বহুভুজে মনে রাখবা এই দিকে বসবে হচ্ছে মধ্যমানগুলা, এদিকে কী বসবে? মধ্যমানগুলা, আর এই পাশে বসবে গণসংখ্যা, এই পাশে কী বসবে? গণসংখ্যাগুলো বসবে। তাহলে কীভাবে বসাবো দেখো। দেখো আমার মধ্যমানগুলো কত থেকে শুরু হয়েছে দেখো তো, আমার মধ্যমানগুলো কত থেকে শুরু হয়েছে? 37 থেকে, মানে 37, তারপর 42, তারপর 47, এরকম করে করে গেছে আমার মধ্যমানগুলা। 37, 42, 47। তাহলে বলো এটা যদি 37 হয়, এরপরটা যদি 42 হয়, তাহলে বলো 37-এর আগে কত হবে? অবশ্যই 32 না? একটু করে দেখো, 37, 42, 47, 37, 42, 47, 47-এর আগে 42, তাহলে 37-এর আগে কত হবে? 32। তাহলে আমরা বসাবো কোত্থেকে? 32 থেকে বসাবো। এটা একটু মনে রাখবা, আর এদিকে বাঙ্গা চিহ্ন দিবা, এই যে এই লাল দাগের উপর, এই যে লাল দাগ, আগের মতো। আবার দেখিও নীল দাগের উপর কোনো দিন মানে কোনোবার বিন্দু বসে দিও না, নাম্বার কেটে দিবে। তাহলে দেখো এখানে 32 থেকে শুরু করবো, 32, 37, 42, 47, 52, 57, এরকম করে করে এই যে আমার মধ্যবিন্দুগুলা বা মধ্যমানগুলো বসাবো। আর এই পাশে আমাদের গণসংখ্যা দেখি সর্বোচ্চ কত? সর্বোচ্চ তো 10-এর মধ্যে। দেখো 2, 5, 3, 5, 7, 6, তাহলে সবগুলো 10-এর মধ্যেই আছে। তাহলে আমি এখানে 5, দেখো এটাকে 5, যে এটাকে এক করে গুনছি, 1, 2, 3, 4, এই লাল দাগটা হচ্ছে 5, তা আমি 5 লিখছি। 6, 7, 8, 9, এই লাল দাগটা হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, এই লাল দাগটা 15। আমার আর লাগবে না, আমি 10 পর্যন্ত দিলে তো হচ্ছে, আমার তো 15 নেই। এবার একটা একটা বসাও। প্রথমে কত আছে দেখো, যদি একটু মুছে দিই, দেখো প্রথমে কত আছে? 37, 37-এর জন্য আছে 2। এবার একটা জিনিস ভুল করে ফেলবা তোমরা, সেটা হচ্ছে 32-এর জায়গায় 2 বসে দিবা না। 32-এ কেন 2 হবে? 32-এ 0, ওই যে আগের মতো অজীব রেখাতে 0 বসে রাখছিলাম না, যেটা আগে থেকে তো সুইটাতে, এটাতেও সেম। 32টা নাই, সেজন্য এটা 0। 37-এ কত? 2, তাহলে দেখো 1, 2, শেষ। এরপরে সরি, এই যে এই তো, তারপর 42টা কত? 2, তাহলে দেখো 42-এ 1, 2 বসাইছি। 47 কত? 5,
তাহলে 47-এর জায়গায় দেখো 47 দেখো 1 2 3 4 এই যে 5, তারপর 52টা হবে 3, তাহলে 51 এই যে 52 এটা 52, তাহলে 1 2 3, এরপরে 57টা 5, তাহলে 57 কোথায় আছে আমার, এই যে এখানে, এই যে 57 5 1 2 3 4 5 এরকম করে করে বিন্দুগুলো, এটাতেও বিন্দুগুলো বসাবো, এটাতে বিন্দুগুলো, লাস্টে কী করবে এগুলো সবগুলো এরকম করে করে যোগ করে দিয়ে এরকম, এখানে আমি একটা বাড়াই করছি দেখো 72টা কিন্তু বাড়াই করছি, এখানে কিন্তু 72 নাই। তো এরপর এটা কত হবে 72, তুমি এটা না দিলেও সমস্যা নাই, তোমরা শুধু এতটুকু দিয়ে এরকম করে একটা টান দিয়ে দিবা, এটা না দিলেও সমস্যা নেই। আশা করি আয়তরে গ্রাফগুলো বুঝছো, অজীব রেখার বহুভুজ। তাহলে আমাদের সৃজনশীল দুটোটা হয়ে গেছে। এবার আমরা যেটা দেখব সংক্ষিপ্তগুলো দেখব, সংক্ষিপ্তগুলো আমাদের সৃজনশীল দুটোটা সলভ হয়ে গেছে। সংক্ষিপ্ত প্রথম একটা কি বলছে দেখি, যে 40 জন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের কিছু সারণী দেওয়া আছে, যে শ্রেণীব্যাপ্তি 37 থেকে 50, তারপর 51 থেকে 64, 65 থেকে 78 এরকম, আবার গণসংখ্যাগুলো দেওয়া আছে। তো বলছে সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করতে বলছে আমাকে, মধ্যক শ্রেণী। তাহলে বলো আমার এখানে কি লাগবে, মধ্যক বের করার জন্য কি লাগে বলো তো, ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে না, আমার ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে না, লাগে। আবার আমরা চাইলে এটা এভাবেও সলভ করে দিতে পারি, এই যে দেখো এখানে গণসংখ্যা কত দেওয়া আছে, মানে আমরা সারণী না বানাই ডাইরেক্ট করে ফেলছি আর কি, তুমি চাইলে সারণী বানাই ক্রমযোজিত গণসংখ্যা করে করতে পারো, আমি ডাইরেক্ট করে দিছি। দেখো আমার এখানে গণসংখ্যা কত, টোটাল ওই যে গণসংখ্যা বলতে কোনটা বুঝাইছি দেখো, যদি প্রশ্নটা আবার ব্যাক যায়, এই যে এখানে গণসংখ্যা বলতে দেখো 7 8 16 আর হচ্ছে কত 9, তাহলে এগুলো সবগুলো যোগ করলে আনসার কত আসবে, আনসার আসবে 40। তাহলে আমরা কী করছি দেখো 40কে, আর তাহলে আমার এন কত, এন আমার হচ্ছে 40, এই যে এন হচ্ছে 40, 40কে আমি 2 দিয়ে ভাগ করছি তাহলে 20, তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটাতে পড়ছে, 65 থেকে 68 78-এর মধ্যে পড়ছে। তাহলে আমি যদি একটু করে ব্যাক যাই প্রশ্নতে, এই যে 65, এই যে আমার এখানে আসছে 40, তো তুমি এগুলো ক্রমযোজিত গণসংখ্যা বের করিও, এখানে আমি করি নাই, এখানে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে ওই যে বের করার পর এখানে দেখবা 20, এই 20টা কোথায় পড়ছে, তাহলে 20টা পড়ছে দেখবা যে 65 থেকে 78-এর এখানে, এই যে এই জায়গাটাতে পড়ছে 20টা, এই জায়গাটার মধ্যে পড়বে 20টা, করে দেখবা। তাহলে আমার মধ্যক শ্রেণী হয়ে গেছে। এবার আমাকে কি বলছে, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দুটা বের করতে হবে, তাহলে একদম সহজ, আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছে না, যেটা মধ্যবিন্দু কেমনে বের করবা, এই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এখানে কত হবে, শ্রেণীর উচ্চসীমা, মানে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 78, উচ্চসীমা যোগ 65 মানে নিম্নসীমা ডিভাইডেড বাই 2, মান বসাও, ক্যালকুলেশন করো, 1 নাম্বারটা শেষ। তোমরা চাইলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারো, আশা করি এটা সহজ আছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। নেক্সট 2 নাম্বার, একটি গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 5, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে হচ্ছে 5, আনুমানিক গড়টা দেওয়া আছে কত, আনুমানিক গড় হচ্ছে 63, কোনো শ্রেণীর ধাপ বিচ্যুতি 3 হলে ওই শ্রেণীর মধ্যমান কত, মধ্যমান বের করতে বলছে। তাহলে আগে দেখবা এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি 5 তার মানে আমাকে এইচ দিয়ে দিছে, আনুমানিক গড় মানে আমাকে এ দিয়ে দিছে, এগুলো মনে রাখবা, ধাপ বিচ্যুতি মানে ইউআই দিয়ে দিছে, তাহলে আমি এখানে ধাপ বিচ্যুতির ফর্মুলা বসাবো। তাহলে কেমনে করব, দেখো কেমনে করব, দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এইচ সমান 5, আনুমানিক গড় এ সমান 63, ধাপ বিচ্যুতি ইউআই সমান 3, তাহলে আমাকে এক্সট্রা বের করতে হবে। তাহলে আমরা এখানে কিসের ফর্মুলা বসাবো, অবশ্যই ধাপ বিচ্যুতির ফর্মুলাটা বসাবো। তাহলে আমরা কি জানি, ধাপ বিচ্যুতি সমান ইউআই সমান এক্স আই মাইনাস আই ডিভাইডেড বাই এইচ, দেখে বলি ইউআই কত, একটু করে দেখো ইউআই কত 3, 3টা এখানে বসাবা, সমান দিবা এক্স আই কত, এক্স আইটা তো জানি না, যেরকম আছে ওভাবে লিখো, মাইনাস দাও, এর জায়গায় লিখো 63, তাহলে এখানে 63, এইচ কত 5, 5টা এখানে বসে দাও। এখন এটা ক্যালকুলেশন কীভাবে করবা দেখো, 5টা কী অবস্থা আছে, হর না, তাহলে এদিকে আসলে লব, তাহলে 3-এর সাথে 5 গুণ হবে, আর এগুলো যেরকম আছে বসে দেয় উপরেরগুলো, 3 5 কত 15, এক সাইডে বসবে -63 বসবে। এবার দেখো এই -63টাকে পক্ষান্তর করে 15 এখানে নিয়ে আসো, তাহলে এটা +63 হয়ে যাবে না, তাহলে 78। দেখো এবার এটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা দেখো, যদি ক্যালকুলেটর দিয়েও দেখাই দিই, খুবই সহজ, যাদের কাছে ওই 991 EX প্লাস বা FX প্লাস ক্যালকুলেটরটা আছে ওইটা দিয়ে করতে পারবা। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এইটা বসাবো, যে এই যে এটা 3টা, এই যে এটা, তাহলে আমরা কী করবো দেখো, প্রথম আমি 3 লিখবো, ইকুয়াল কেন দেয় দেখো, আলফা দিয়ে এটার উপর ক্লিক করলে ইকুয়াল চলে আসবে, তারপরে এটা দিব, এখানে কি আছে এক্স আই, এখানে তোমার তো এক্স আই দেওয়ার সুযোগ নেই, তুমি এক্স দিবা বা ওয়াই দিবা, যে কোনো একটা চলক দিবা, -63 একটু নিচে এনে কত 5। এবার কী করবো দেখো, শিফট প্লাকে ক্লিক করবা, এখানে একটা রেঞ্জ দিবা, এখানে রেঞ্জ বলি এটা ইচ্ছা মতো দিতে পারবা, 40 50 এভাবে দিতে পারে তোমার ইচ্ছা, ধরো আমি 40 দিলাম, 40 দিয়ে আমি ইকুয়ালে ক্লিক করলাম, দেখো আমার আনসার চলে আসছে কত 78, এই যে দেখো এখানে 78টা চলে আসছে।
না বোঝা থাকলে জিনিসটা আরেকবার মানে ব্যাক দিয়ে দেখো। এরপর আমরা পরেরটা যাই। পরেরটাতে আমাদেরকে কি বলছে দেখো, 30 জন শিক্ষার্থীর ওজনের কেজি মানে গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রদত্ত উপাত্তের প্রচুরক। প্রচুরক দিয়ে দিছে। এবার হচ্ছে প্রচুরক দিয়ে দিছে কত, 15.6 প্রচুরকটা দেওয়া আছে। এরপরে প্রচুরক শ্রেণীর আমার নিম্ন সীমাটা দিয়ে দিছে 47। প্রচুরক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য দিয়ে দিছে 3। একটু কনফিউশন লাগতে পারে প্রশ্নটা, একটু করে মনোযোগ দিয়ে দেখো। প্রচুরক দিয়ে দিছে না 15.6, এটা লিখবা। তাহলে আমার একটা মার্ক কি, প্রচুরক জানি। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা তার মানে এল দিয়ে দিছে। নিম্ন সীমা মানে কি, এলটা দিয়ে দিছে। আচ্ছা, প্রচুরক শ্রেণীর তার পূর্ববর্তী মানে আগের গণসংখ্যার পার্থক্য বলছে মানে F1টা দিয়ে দিছে, F1। তারপর প্রচুরক শ্রেণী তার পরবর্তী মানে পরের গণসংখ্যার পার্থক্য, তাহলে F2টা দিয়ে দিছে। তাহলে আমরা এগুলো কীভাবে লিখবো দেখো তো, আমরা এগুলো কীভাবে লিখবো। এই যে 3 নম্বর কোশ্চেনের সলিউশন, এই যে প্রচুরক শ্রেণী দেওয়া আছে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এটা মানে হচ্ছে এল দিয়ে দিছে। প্রচুরক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর পার্থক্য F1 সমান 3, আর প্রচুরক শ্রেণী তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য F2 সমান 2। এখানে শ্রেণী ব্যবধানটা আমাকে বের করতে বলছে H। তা আমরা কি জানি, আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে বলো প্রচুরক কত দেওয়া আছে, 15.6 লিখবা, সমান দিবা L কত 47 প্লাসটা দিবা, F1 কত 3, F1 কত 3 প্লাস দিলাম, F2 কত 2 ইন্টু Hটা বের করতে হবে। তো এটা ক্যালকুলেশন কীভাবে করবা দেখো, সবগুলো এভাবেই করবা, মিলে যাবে। এই যে এখানের মধ্যে 47 যেটা আছে, এই যে 47, এটাকে পক্ষান্তর করে দিবা এদিকে, তাহলে এটা -47 হয়ে যাবে না? তাহলে কত হবে 3.6। এবার দেখো আমি এই জিনিসটাকে যদি 5/3টাকে যদি আমি এদিকে পক্ষান্তর করে দিই, তাহলে মনে রাখবো সেটা উল্টে যাবে, 3/5 হয়ে যাবে। এটা একটু মনে রাখবো, অনেকে এই জিনিসটাতে ভুল করে। আমি যদি 5/3কে যদি পক্ষান্তর করে দিই, সেটা গুণ হয়ে 3/5 হয়ে যাবে। এবার এটা পুরোটা ক্যালকুলেটারে তুলো, তাহলে আনসার কত আসবে 6। আসলে আমরা এই ম্যাথটাও কিন্তু ক্যালকুলেটার দিয়ে সলভ করতে পারবো। কীভাবে করতে হয় দেখি, ক্যালকুলেটার দিয়ে কীভাবে করবো। তো আগের মতোই সূত্রটা লেখার পরে এই যে আমি এইটা তুলবো পুরোটা ক্যালকুলেটারে, এই জিনিসটা পুরা দেখি কেমনে। প্রথমে আছে 15.6 লিখতেছি, 15.6, তারপরে ইকুয়াল কেমনে দিব, আলফা দিয়ে এই ক্ল্যাকটাতে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে এল আছে না, এল এখানে তো 47, তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এখানে কি আছে, উপরে আছে হচ্ছে 3, নিচে আছে হচ্ছে 3 প্লাস, সরি এখানে আছে কত 3 প্লাস 2, এই পাশে দিব ইনটু, এখানে তো এইচ নাই, আমি এক্স ধরবো। কত ধরবো, এক্স কেমনে দিব, আলফা দিয়ে এখানে ব্র্যাকেটে ক্লিক করলে এক্সটা চলে আসবে। এবার আমি কি করব দেখো, শিফট ওই আগের মতো শিফট ক্ল্যাকে ক্লিক করব, একটা রেঞ্জ দিব। আগে কত দিয়েছিলাম 40 না, এবার একটা 50 দিয়ে দেখি, তাহলে আনসার কত আছে দেখো 6। এই যে দেখো এইচ এর মান 6। এগুলো যদি এমসিকিউতে আসে, তোমরা এত বড় ম্যাথ না করে ডাইরেক্ট ইকুয়েশনটা লিখে ক্যালকুলেটারে বসে দিবা, শেষ। আশা করি এটা অঙ্কটা বোঝা গেছে, ইজি ছিল। পরেরটা 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে দেখো, এখানে ওরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে দিয়ে দিছে, তো আমাকে তো আর এক্সট্রা করে বের করার দরকার নেই। বলছে মধ্যক শ্রেণী 35 থেকে 39 হলে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। মানে আমার এই সারণী থেকে আবার মধ্যকটা বের করতে হবে। তো এখন ডাইরেক্ট ফর্মুলা বসাবে, যেখানে তেমন কিছু করতে হবে না, তোমাকে 4টা আবার পরীক্ষায় করতে হবে না, যেহেতু সংখ্যিত প্রশ্ন, শুধু সূত্রটা দিয়ে অঙ্কটা করবা। তাহলে বলো মধ্যক যেহেতু বের করতে বলছে, বলো মধ্যকের ক্ষেত্রে সূত্র কী হবে, L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm, এটা বসে দিবা। L কত 35, ওই যে মধ্যক শ্রেণী নিম্ন সীমাটা আর কি। আর n ডিভাইডেড বাই 2, এখানে n কত 26, nকে 2 দিয়ে ভাগ করলে কত 13, তাহলে এখানে 13 বসে দিবা। আর fc কত, fc কোনটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমি যদি প্রশ্নতে দেখাই আমার fc কোনটা, fm কোনটা, আমি যদি একটু প্রশ্নতে দেখাই আমার কত আসতেছে দেখো। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা, আমার মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এটা। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 11, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 7, সেগুলো এখানে বসাবা। এই যে fc হবে 11, fm হবে 7, মান বসাও, ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। 4 নাম্বারটা গেল। এবার 5 নাম্বারটাও সহজ আছে। কি বলছে, এখানে বলছে মধ্যক নির্ণয় করতে। তাহলে এগুলো তো সংখ্যা, এগুলো কেমনে বের করে, ওই যে জোর বেজোরের একটা সূত্র আছে না, ওইটা দিয়ে। কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6, তাহলে জোরের ফর্মুলা বসবে এখানে। তাহলে দেখো প্রথম কাজ, এরকম যদি সংখ্যা দেওয়া থাকে, মানে অবিন্যস্ত আকারে দেওয়া থাকে, আগে এগুলো ছোটো থেকে বড়তে সাজাবা, মাস্ট, এটা অনেকে করে না। ফার্স্টে ছোটো থেকে বড়তে সাজাবা। কয়টা সংখ্যা আছে, 6টা, তাহলে জোরের সূত্র বসাও, n এর জায়গায় 6 বসাও,
এখানে ক্যালকুলেশন করো, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত, 3তম পদ, যোগটা বসবে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 1 যোগ করলে 4। তাহলে বলো 3তম পদ আর 4তম পদ কোনটা হচ্ছে, এখান থেকে দেখে বলো, এই যে ঊর্ধ্বক্রমে সাজাইছো না, ওখান থেকে দেখে বলো 3তম পদ কোনটা 8, 4তম পদ কোনটা 11। তাহলে দেখো 8 আর 11 ডিভাইডেড বাই 2, তাহলে 9.5। শেষ। নেক্সট পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেন বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তো মনে রাখবা প্রচুরক মানে কি, যেটা সব থেকে বেশি আছে গণসংখ্যা ওইটা। দেখি এখানের মধ্যে গণসংখ্যা কোথায় বেশি আছে, দেখো এখানে 6, এখানে 9, এখানে 21, এখানে 16, এখানে 8, তার মানে 21 এটা সব থেকে বেশি বার আছে। তাহলে আমার প্রচুরক শ্রেণী কত হবে, 57 আর 62, মানে 57 থেকে 62। তাহলে আমাকে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে একদম সহজ না, 57-এর সাথে আমি 62 যোগ করবো, ডিভাইডেড বাই 2 করে দেবো, অঙ্ক শেষ। এই যে যদি আমি দেখাই, এই যে প্রথমে এই লাইনটা সুন্দর করে লিখবা যে এটা যেহেতু 21টা বেশিবার আছে, তাহলে প্রচুরক শ্রেণী হবে আমার এটা, তাহলে মধ্যমানটা বের করে দিবা, শেষ, ইজি। পরেরটা 6টা শেষ। আচ্ছা এখানে কি বলছে দেখো, অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান দিয়ে দিছে, পরিশোধ দিয়ে দিছে, তাহলে সর্বনিম্ন মানটা আমাকে বের করতে বলছে। তাহলে বলে এখানে কোন সূত্রটা বসাবা, অবশ্যই পরিসরের সূত্রটা বসাবা। তাহলে আমরা কি জানি পরিসরের সূত্র, তাহলে এখানে আগে দেওয়া আছে দিয়ে এগুলো সুন্দর করে লিখবা, সর্বোচ্চ দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, তাহলে পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, তাহলে পরিসরের জায়গায় 65 বসাবা, এগুলো বাদ দিয়ে করবো অবশ্যই। সর্বনিম্ন মান কত, 95 মাইনাস, সরি সর্বোচ্চ মান হচ্ছে 95 মাইনাস সর্বনিম্ন কত জানি না, সেটা এভাবে লিখতে পারো, প্লাস 1। এবার দেখো প্রথমে ব্র্যাকেটের বাইরে যেটা আছে +1, ওইটাকে ধরে এদিকে নিয়ে আসবা, তাহলে -1 হয়ে যাবে। এরপরে কত হবে, এটা ক্যালকুলেশন করলে 63। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে কি বের করব, সর্বনিম্ন মানটা না, এটাই তো বের করতে হবে, কিন্তু এখানে আছে তো মাইনাস তো হবে না, আগে এটাকে প্লাস করো, আগে এটা কি করে দিব, পক্ষান্তর করে প্লাস করে দাও, তারপরে 63টাকে ধরে এদিকে নিয়ে আসো 95-এর পাশে, তাহলে এটা হবে -63, তাহলে এটা কত হবে 35। এটাও কিন্তু চাইলে ক্যালকুলেটর দিয়ে তোমরা করে ফেলতে পারবা। ক্যালকুলেটারে বসাবো কোনটা দেখি বলো তো, আমি যদি এই ব্লু দিয়ে দেখাই, দেখো ক্যালকুলেটারে বসাবো কোনটা, এই যে লাইনটা বসাবো, যে এটা মিক্স হয়ে গেছে না, জিনিসটা বোঝা যাচ্ছে না। ক্যালকুলেটরে বসাবো কোনটা, এই যে এই লাইনটা বসাবো, যে এই লাইনটা। তাহলে আসো একটা করে দেখি, টেস্ট করে দেখি আসে আদৌ আসে কিনা। এই যে এই লাইনটা, তাহলে এখানে কত আছে 64 ইকুয়াল, এখানে কত আছে ব্র্যাকেট 95 মাইনাস, এখন এখানে কি সর্বনিম্ন মান লিখতে পারবে ক্যালকুলেটারে, না, তুমি এক্স ধরে করো, এক্স ব্র্যাকেট শেষ +1, তাহলে আগের মতো শিফট ক্ল্যাক রেঞ্জ ইচ্ছা মতো 30, 40, 50 তোমার ইচ্ছা। তাহলে দেখো কত আছে 32 আছে না, এই যে দেখো আনসার 32, দেখো আনসার কত আসছে আমার এখানেও 32 চলে আসছে। ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে 8 নাম্বারটা, এখানে কত দেওয়া আছে 95, 45 থেকে 49 এভাবে দেওয়া আছে, শ্রেণী সংখ্যাগুলো দেওয়া আছে, বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত। তাহলে বলো ওইটার মতো আর কি, 1 নাম্বার যেটা করেছিলাম, তাহলে তোমাকে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করে মধ্যক শ্রেণী কোনটা ওইটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম কাজ কি, এই যেখানে করা হয়েছে, এখানে দেখো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দিছে, এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করবা। তাহলে n কত 60, এই যে এখানে 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে বলো 30কে এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে, তাহলে মধ্যক শ্রেণী কত হবে 55 থেকে 59, তাহলে এটা লিখবো। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা বলছে, তাহলে নিম্নসীমা কত 55, অঙ্ক শেষ, এখানে তেমন ক্যালকুলেশন নেই। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। এরপরটাতে কি বলছে যে প্রচুরক শ্রেণী 9 নাম্বারটা, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, এটা তোমরা দেখে বলে দিতে পারবা, এটা তোমরা দেখে বলে দিও, ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। দেখো প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী, প্রচুরক মানে কি বলছিলাম, যেটা সব থেকে বেশি আছে, তাহলে বলো তো এখানে 4, 10, 15, তাহলে 15টা সব থেকে বেশিবার আছে, তাহলে 15 শ্রেণী কোনটা 61 থেকে 70, তাহলে বলছে এটা পূর্ববর্তী শ্রেণী, পূর্ববর্তী বলছে, প্রচুরক শ্রেণী কিন্তু এটা, প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, বলছে পূর্ববর্তী মানে কি আগেরটা না, পরবর্তী মানে পরেরটা, তাহলে পূর্ববর্তী মানে আগে, তাহলে আমাকে 51 থেকে 60-এর মধ্যমান বের করতে বলছে। তাই ক্যালকুলেটরে বসে দাও, 51 যোগ 60 ডিভাইডেড বাই 2, আনসার কত আসছে, এটা এইভাবে আসলে এখানে একটা ক্লিক করবা, তাহলে 55.5, আনসার কত আসবে 55.5, এই যে এখানে সলিউশন দেওয়া আছে, এই যে 9 নম্বরের সলিউশন দেওয়া আছে, 55.5 চলে আসবে। নেক্সট এরপরে কোশ্চেনটা দেখি, এরপরে কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, অনেকে এটা পারো নেই। দেখো ইউআই দেওয়া আছে, এটা ডাইরেক্ট বলে দিছে ইউআই এত, ওখানে এই 2 নাম্বারটার মতো আর কি, প্রায় 2 নাম্বারটার মতো, কিন্তু 2 নম্বরে বলছে বাংলাতে, এখানে সবগুলো ডাইরেক্টলি বলে দিছে। ইউআই কত -1, এইচ হচ্ছে তোমার 5, তারপর এক সাইড বলে দিছে কত
15.5, তাহলে আমাকে আনুমানিক গড়টা বের করতে বলছে, তার মানে বের করতে বলছে আর কি। তো কী করবা, প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবা, প্রথমে কী করবা, দেওয়া আছে দিয়ে লিখবা ইউআই কত, এইচ কত, এক্স আই কত, এগুলো সবগুলো দেওয়া আছে দিয়ে লিখবা। আমরা জানি যেহেতু ইউআই দিছে তাহলে তাপ বিচ্যুতি সূত্রটা বসাবা। ইউআই কত -1, তারপর এক্স আই কত দেওয়া আছে না 15.5, তারপর -i ডিভাইডেড বাই 5। এবার দেখো, এবার আমরা কি করব, এই 5টাকে আগের মতো 5টাকে ধরে এদিকে পক্ষান্তর করো, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আবার এটা লিখবো, তাহলে এটা গুণ করলে হবে -5। এবার দেখো আমরা বের করবো, কিন্তু এর আগে কি আছে, মাইনাস থাকতে তো পারবে না, আগে এটাকে প্লাস করে দাও, এদিকে এনে করলাম। এবার -5টাকে ধরে ওদিকে পক্ষান্তর করে তাহলে +5, তাহলে আনসার কত আসছে 20.5। তাহলে বলো এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না? আসো ক্যালকুলেটর দিয়ে করি। ক্যালকুলেটরের মান কোনটা বসাবো, ক্যালকুলেটরের মান বসাবো হচ্ছে এই যে এটা, ওই আগের মতো মানের এইটা বসাবো, এটা বসাবো। তাহলে আসো বসাই, ক্যালকুলেটরটা নিই, এই যে এটা একটু কেটে দিই। এবার দেখো এই যে প্রথমে কি আছে -1, তারপরে ইকুয়াল, তাহলে এখানে কত আছে 15.5 মাইনাস, এত দেওয়া যাবে না, এক্স দিয়ে করতে পারি, এক্স দিয়ে করবা। তারপরে এইচ এখানে কত 5, আগের মতো শিফট ক্ল্যাক, রেঞ্জ কত দিব, ধরো এবার 50 দিয়ে করি, ইকুয়াল, তাহলে কত আছে 20.5। দেখছো ডাইরেক্ট চলে আসে 20.5, তাহলে এটার আনসার কত হবে 20.5। আচ্ছা, এরপরের যে কোয়েশ্চেনটা আছে ওইটা একটু ট্রিকি কোয়েশ্চেন, যারা বুঝছো অঙ্কটা করতে পারছো। যে বলছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তো প্রচুরক শ্রেণী কোনটা দেখি বলো তো, এখন করলাম প্রচুরক শ্রেণী কোনটা হবে, যেটা সব থেকে বেশিবার আছে ওইটা না, সরি কোথায় গেল, আচ্ছা আচ্ছা এই যে প্রচুরক শ্রেণী কোনটা দেখো, এখানে আছে 10, 13, এখানে আছে 9, 18, তাহলে প্রচুরক শ্রেণী এটা না, এটা হবে না, তাহলে 96 থেকে মানে 103, এটা হবে আমার প্রচুরক শ্রেণীর কি, প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যক্তিটা আর কি। তাহলে আমার প্রচুরক হবে যে এটা হবে আমার প্রচুরক। বলছে তার পরবর্তী, এখন বলো তো পরবর্তীতে কিছু আছে, কিছু নাই, তাহলে কিছু না থাকলে কি 0, তাহলে এটার সাথে পার্থক্য বের করলে কত হবে, 0ই হবে। দেখো এটা যারা বুঝছো অঙ্কটা করছো, দেখো এই যে এখানে আমার প্রচুরক শ্রেণী যেটা, যেহেতু 18 বেশি আছে তাহলে প্রচুরক শ্রেণী এটা, তাহলে প্রচুরক শ্রেণী এটা। এখন বলো প্রচুরক শ্রেণী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কিছু আছে, তাহলে 0, তাহলে পার্থক্য হবে 18, শেষ, ইজি আছে, যারা বুঝছো তারা কিন্তু ম্যাথটা করতে পারছো। এরপরে যাই, এরপরে কোশ্চেন, একটি বিদ্যালয়ে 60 জন শিক্ষার্থীর ওজন গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রাপ্ত উপাত্তের প্রচুরক, ওই যে আগেরটা এরকম একটা ম্যাথ দেখছি না 30 নম্বরে, সরি একটু আচ্ছা এই যে 30 নম্বরে যেটা করছে ওইটার মতো প্রায়। এখানে বলছে বিদ্যালয়ে 60 জন শিক্ষার্থীর মধ্যে গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরকটা দেওয়া আছে আমার, শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর পার্থক্যটা দেওয়া আছে, প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী, তার মানে F1 F2, তারপর শ্রেণী ব্যক্তি মানে কি এইচ, প্রচুরক শ্রেণী কত, প্রচুরকটাও দেওয়া আছে, বলছে নিম্ন সীমা, তার মানে আমাকে এল বের করতে হবে, এখানে কি বের করতে হবে, এল বের করতে হবে। তাহলে তোমরা আগে ওয়েট, আচ্ছা তাহলে এখানে দেখো প্রচুরকে যে প্রচুরক 62.5, তারপর প্রচুরক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর পার্থক্যটা দেওয়া আছে F1 আর F2, এগুলো লিখবা, শ্রেণী ব্যক্তি এটা, প্রচুরক শ্রেণী এলটা আমাকে বের করতে হবে। তাহলে আগের মতো প্রচুরক কত লিখবা, এল কত, এলটাই বের করতে হবে অ্যাকচুয়ালি। F1 কত 10, F1 10 যোগ F2 হচ্ছে 10 ইন্টু এইচ কত 5। এবার আমি এখানে কী করছি দেখো, এই জিনিসটা পুরোটা করে ফেলছি, মানে 20/10 গুণ 5, তাহলে 2.5টাকে যদি আমি এদিকে পক্ষান্তর করে দিই তাহলে 62.5 মাইনাস 2.5, তাহলে 60। বলো এটাকে ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না? পারবো। এই যে লাইনটা ক্যালকুলেটরে পুরো তোলো, 62.5 ইকুয়াল টু এল এর জায়গায় আমরা কত ধরবো বলো তো, এক্স, যেহেতু আমরা এল দিতে পারবো না এখানে, তারপর ডিভাইডেড বাই এখানে দিব 10, এখানে দিব 10 প্লাস 10 ইন্টু 5, তাহলে আবার শিফট ক্ল্যাক, একটা রেঞ্জ দিলাম 40 ইকুয়াল, তাহলে কত আসছে আনসার 60, আনসার কত আসছে 60, এই যে মিলে গেল 60। আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। এমসিকিউগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে চটচট করে দিব, এগুলো তেমন ডিটেলসে বলবো না, কারণ এগুলো করলে এমসিকিউগুলো পারবা। কী দেওয়া আছে দেখো 13 নম্বরে, ইংরেজি বিষয়ে কোনো শ্রেণীর শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যক দিয়ে দিছে, মধ্য কত 46, মধ্য কত 46,
তারপর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে এল দিয়ে দিছে, এল কত 41। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে কি বলতো, এটা এফসি নাকি এফএম? এটা হবে এফসি। তারপর মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে এফএম। আর শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে এইচ। তাহলে আমাকে বলছে এই শিক্ষার্থীদের সংখ্যাটা নির্ণয় করতে। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি বলতো, কি বের করতে হবে? আমাকে এখানে বের করতে হবে এনটা বের করতে হবে। তো আগে সুন্দর করে লিখবা মধ্যক এত, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল, এটা এগুলো সুন্দর করে লিখবা, দেওয়া আছে দিয়ে, বুঝছো? তারপর আমরা জানি মধ্যকের সূত্র এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো এটা ক্যালকুলেশন কীভাবে করছি দেখো, প্রথমে 41 প্লাস যেটা আছে এটাকে পক্ষান্তর করে মাইনাস 41 করে দিলাম, এন ডিভাইডেড বাই 2, আচ্ছা এটা বিয়োগ করলে কত আসবে 5, এটা যেরকম আছে সেরকম লিখছি। এবার বলো 12/10 গুণ অবস্থায় আছে, এদিকে পক্ষান্তর করলে কি হবে 10/12, কিছুক্ষণ আগে বলছে এটা উল্টে যাবে। তাহলে এটা যদি পুরোটা ক্যালকুলেটারে বসাও তাহলে কত আসবে আনসার 6। তাহলে এন ডিভাইডেড বাই 2 -32 এদিকে নিয়ে আসলে +32, তাহলে 38, 2টাকে এবার এদিকে নিয়ে আসো, গুণ হয়ে যাবে, আমি এটা লিখি নাই, 38 ইন্টু 2 তাহলে কত হবে 76। আসো এটাও ক্যালকুলেটার দিয়ে করতে পারি কিনা দেখি, এগুলোটাও ক্যালকুলেটার দিয়ে করতে পারি কিনা দেখি। এই যে আমরা এই লাইনটা বসাবো, তাহলে কত আছে 46 ইকুয়াল 41 প্লাস ব্র্যাকেট সুন্দর করে লিখবা, এন তো দেওয়া যাবে না রাইট, এখানে এক্স দিবা, ডিভাইডেড বাই 2, তারপরে -32 ইন্টু কত দেওয়া আছে 12/10, এবার শিফট ক্ল্যাক 50 ইকুয়াল কত আসছে আনসার, এই যে 76, দেখি মিলছে কি না, এই যে 76 মিলে গেছে। আশা করি বুঝছো। এই মেটটাও সহজ আছে, 14 নম্বরটা আগে করেছি আগের মতো। কি বলছে দেখি, গণসংখ্যা নির্বাচন সারণী থেকে শ্রেণীব্যক্তি মানে এইচ মনে আছে, শ্রেণীব্যক্তি মানে কি এইচ, দাব বিচ্যুতি মানে ইউআই, তারপর শ্রেণী মধ্যমান তার মানে এক্স আই, উপাত্তের আনুমানিক গড় তার মানে বের করতে বলছে, ওই যে আগের মতোই মান দেওয়া আছে দিয়ে লিখবা, এই যে দাব বিচ্যুতি সূত্রই বসাবো অবশ্যই। ইউআই কত 4 লিখবা, এক্স আই কত, এক্স আই হচ্ছে 89 লিখবা, মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তো এটাও তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করে দেখো, আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। তাহলে কত আছে 4 ইকুয়াল, তাহলে এখানে এক্স আই তো দেওয়া যাবে না, আমি এক্স ধরে করলাম, না এক্স তো দেওয়া আছে, এটা তো দেওয়া আছে 89 মাইনাস এটাকে এক্স ধরো, এটাকে কত ধরো এক্স ধরো, ডিভাইডেড বাই কত 7, শিফট ক্ল্যাক রেঞ্জ দাও ইচ্ছা মতো 50 বা 40 তোমার ইচ্ছা, ইকুয়াল দিলাম 61, দেখি মিলছে কি না, এই যে দেখো আনসার 61। এটা চাইলে ক্যালকুলেশন করে করতে পারো আগের মতোই, হওয়ার সাথে এটা হওয়ার অবস্থা আছে, এদিকে গেলে লব হয়ে গুণ হবে, তারপর মাইনাস আছে, এটা তো মাইনাস থাকতে পারবে না, এটাকে আমি প্লাস করবো, প্লাস করে 28টাকে পক্ষান্তর করে 89 পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে যাবে, দ্যাটস ইট। নেক্সট, এটা তো আরও সহজ, এখানে কি বলছে দেখি, বলছে 1 থেকে 21 মৌলিক সংখ্যাগুলোর গড়, দেখি বলো তো 1 থেকে 21 মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা, এই যে 2, 1 তো হবে না, 2 থেকে শুরু, 2, 3, মৌলিক সংখ্যা কোনগুলা, যেগুলোর নিজের নমতা মানে একের নমতায় আছে আর নিজের নমতায় আছে, আর কোনো নমতায় নেই, মানে এরকম মনে রাখতে পারো, এই মৌলিক সংখ্যাগুলো আজ পর্যন্ত তোমরা নমতায় পড়ছো, 2 থেকে 9 পর্যন্ত নমতা যেগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু নাই, শুধু নিজের নমতায় আছে, যে আর কোনো নমতায় নেই, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, আমাকে বলছে 21 পর্যন্ত, তো 21 পর্যন্ত 19 আছে। তা গড় কেমনে বের করবা, এগুলো সবগুলো যোগ করবা, ডিভাইডেড বাই কয়টা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 দিয়ে ভাগ করে দিবা, তাহলে হবে 9.625। আশা করি সংক্ষিপ্ত সবগুলা বুঝছো, এই প্যাটার্নের ম্যাথগুলা করলে হবে, আর ক্যালকুলেটর দিয়ে তো দেখাই দিছি, যাদের কোনো সমস্যা থাকবে বলবা। আসলে এগুলো আমরা সঠিক উত্তরগুলো সলভ করে ফেলি, সঠিক উত্তরগুলো একটা একটা করে দেখি। প্রথমে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, সঠিক উত্তরগুলো সবগুলো ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করব। প্রথমে কি বলছে, উপাত্তের সর্বোচ্চ মান দিয়ে দিছে, পরিসর দিয়ে দিছে, তাহলে সর্বনিম্ন মান কত, দেখি বলো, পরিসরের সূত্র বলো, পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। তাহলে আমি যদি লিখি, তাহলে আমাকে পরিসর দিয়ে দিছে, তাহলে 48 ইকুয়াল টু, মানে পরিসর সমান ব্র্যাকেট সর্বোচ্চ মান, সর্বোচ্চ কত 97 মাইনাস সর্বনিম্ন বের করতে হবে, এটাকে এক্স ধরবা, ইকুয়াল +1, সূত্র লিখছে দেখো, পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, শিফট ক্ল্যাক 40 দিলাম, রেঞ্জ আনসার কত 50, তাহলে এটার আনসার কত হবে খ 50, শেষ। নেক্সট 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়, তাহলে বলো, এটা কিছুক্ষণ আগে সংক্ষিপ্ততে দিছি না, এটার আনসার কত হবে, এটার আনসার হবে
9.63 মনে হয়, দেখি তো একটু। হ্যাঁ, 9.62 বা 63, ঠিক আছে। এটার আনসার হবে কত? 9.63। এই যে করালাম এখন সংক্ষিপ্ততে। আচ্ছা, নেক্সট। এবার বলছে গড় গড় নির্ণয় থেকে গড় নির্ণয়ের ক্ষেত্রে আনুমানিক গড় দেওয়া আছে। আচ্ছা, এ দেওয়া আছে ইউআই, তাহলে এখানে কার সূত্র বসবে বলো তো? ইউআই যেহেতু দিছে, তাহলে দাব বিচ্যুতির ফর্মুলা বসাবা। আমি ক্যালকুলেটর বসাই। ফর্মুলাটা কিরকম ছিল? ইউআই সমান ছিল না? লিখলাম ইউআই কত? -3 সমান কী ছিল? এক্স আই মাইনাস এ, উপরে হবে এক্স আই মাইনাস এ। খাতা কলম নিয়ে বসো। এক্স আই মাইনাস এ মানে কত? এক্স আই দেওয়া আছে? নাই। এক্স ধরো, এ মাইনাস এ দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, 32 ডিভাইডেড বাই এইচ কত? 6। তাহলে শিফট ক্লিক, রেঞ্জ দাও একটা 50 বা 40, আনসার কত? 14। তাহলে এটার আনসার কত আসবে? 14 গেল। বলছে এটার মধ্যক বের করো। এটার জন্য শর্টকাট বলছিলাম না, প্রথমে কী করবা? ছোটো থেকে বড়তে সাজাও। তাহলে মনে করো 2, আচ্ছা আমি এখানে করি 2, তারপরে 3, এটা হচ্ছে পয়েন্ট না আসলে, এটা হচ্ছে কমা, আমি টাইপিং মিস্টেক হয়ে গেছে। 2, 3, তারপরে 5, তারপর 8, তারপর 7, তারপর 8, তারপর 13। তাহলে এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে বলো মাঝখানে কী বসছে? মাঝখানে কী বসছে? আমি যদি একটু করে দেখি, তোমরা একটু করে দেখো, ছোটো থেকে বড়তে সাজাও। তাহলে প্রথম আসবে 2, তারপরে আসবে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 13। তাহলে এখানে মাঝখানে কোনটা বসে? 5 আর 7। করে দেখো, ছোটো থেকে বড়তে সাজাও। তাহলে বলো এটা কেমনে করতে বলছি শর্টকাটে? তুমি কি করবা? 5 যোগ 7 দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবা, শেষ। আনসার কত আছে? 6 অপশানে আছে। তাহলে এটা হবে আনসার, শেষ। এরপরে এল সমান দেওয়া আছে, এটা F1 F2। তাহলে এল F1 F2 এগুলো কোথায় থাকে বলো তো? প্রচুরকের সূত্র এটা থাকে। তাহলে বলো প্রচুরকের সূত্রটা কীরকম ছিল? প্রচুরক সমান, সূত্রটা লিখো খাতায়। প্রচুরক সমান কী হবে? L প্লাস F1 মাইনাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তা আমি ক্যালকুলেটারের মান বসাই। L1 কত? 50 গুণ তাহলে F1 কত? 5 ডিভাইডেড বাই নিচে হবে F1 যোগ F2, F1 5 যোগ F2 কত? 7 ইন্টু এইচ। আচ্ছা সরি, এটা তো যোগ হবে, এটা গুণ না, সরি এটা যোগ, ঠিক আছে। তাহলে এখানে গুণ, এইচ কত? 10, টু ইকুয়াল করে দিই, কত আসে? এখানে তো শিফট লাইক দিতে হবে না, ডাইরেক্ট আনসার কত আছে? 59.16 এরকম আছে। দেখি বলো তো অপশানে 59 আছে কিনা? এই যে অপশানে গ নাম্বারে 59.6, তাহলে এটা হবে আনসার। তাহলে আনসার হবে গ। নেক্সট, এটার মধ্যক বের করতে বলছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। বেজোরের জন্য তো মধ্যক একদম সহজ। দেখি আগে এগুলোকে ছোটো থেকে বড়তে সাজাতো। 9, তারপরে 10, তারপরে 12, তারপরে 11, তারপরে 12, তারপরে 14, 15 আর 18। তাহলে বলে এখানে মাঝখানে কোনটা বসছে? দেখো তো মাঝখানে কোনটা? তাহলে 12 বসছে না মাঝখানে? তাহলে এটার আনসার কত হবে? খ, শেষ, 12। নেক্সট, এটা তোমরা করো দেখি। মধ্যক শ্রেণী, ভিডিওটা একটু পজ করে এই জিনিসটা করো। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি কত? তাহলে বলো এফসি বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। একটু কষ্ট করে এগুলো বের করে নিবা। বের করে এফসি কত হবে? এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা। তো করে দেখবা, এখানে গণসংখ্যাটা তোমাকে বের করতে হবে। এটা তোমরা করবা। 7 নাম্বারটা বলছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে F1 প্লাস F2 কত? তাহলে এখান থেকে দেখে বলে দাও, এখানে প্রচুরক শ্রেণী কোনটা? 20 না? তাহলে বলো F1 কত হবে? এটা বলো F1 কত হবে? 20 থেকে 15 বিয়োগ না? দেখো 20 মাইনাস 15, আমি ডাইরেক্ট করে দিই। F1 কত? 20 থেকে 15 বিয়োগ করলে কত? 5 না? 5। এরপরে নিচে বলছে F1 যোগ F2। তাহলে F1 কত? 5 যোগ F2 কত হবে? 20 থেকে 10 বিয়োগ করলে কত? 10 ইকুয়াল কত? 0.3। দেখি অপশান আছে কিনা 0.3 আছে অপশানে। দেখো তো 0.3 কোথায় আছে? ক নাম্বারে 0.3। এটার আনসার হবে 0.3। দ্যাটস ইট। এরপরে নেক্সট 9 নাম্বার, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে বলো এখানে তোমাকে আগে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা বের করে মধ্যক শ্রেণী কোনটা হবে সেটা বের করবা। বের করে যেটা এটা নিম্ন সীমা যেটা হবে ওইটা। তো এই 9 নম্বরের আনসারটা হবে তোমার এই যে এটা মধ্যক শ্রেণীর, এটা পাবা যে মধ্যক শ্রেণী 46 আর 50, 46 থেকে 50 রেঞ্জটা করে দেখবা। তোমরা করবা এটা। প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত। তাহলে বলো তোমরা ক্রমযোজিত গণসংখ্যা একবার বের করে রাখছো না এই ম্যাটটা করার জন্য? সেখানে দেখবো প্রচুরক শ্রেণী কোনটা, এই যে এটা 18, তার পূর্ব মানে আগের ক্রমযোজিত গণসংখ্যা, এটা তোমরা দেখবা কত আসে। তো এটা 10 নম্বরে যদি আনসারটা বলি, এটা আসবে হচ্ছে 13, এটার আনসার আসবে 13, করে দেখবা।
এরপরে অজিব রেখা অঙ্কনে এক অক্ষ বরাবর কোণটি ধরা হয়। তাহলে অজিব রেখা অঙ্কনে এক অক্ষ বরাবর কোণটি ধরা হয় বলতো শ্রেণীর উচ্চ সীমাটা ধরা হয়, মনে রাখবা। এরপরে 12 নম্বর কি বলছে, এফসি এফ এম। তাহলে এখানে মধ্যকের সূত্রটা বসাতে হবে, মধ্য কত বের করতে বলছে। তাহলে মধ্যকের সূত্র কি বলো, এল প্লাস এল কত 48, এল প্লাস তারপরে এন ডিভাইডেড বাই 2, এন কত, এন হচ্ছে 72 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি কত, এফসি আছে এই যে 31 এফসি হচ্ছে 31 ইন্টু এইচ বাই এফ এম। এইচ কি দেওয়া আছে, হ্যাঁ 6, এফ এম দেওয়া আছে 25, বসায় দাও, ইকুয়াল দিয়ে দাও। এটা একটু এভাবে আসবে, এখানে ক্লিক করলে দশমিক, তাহলে 49.2 কোথায় আছে, ক নম্বরে, শেষ। এরপর গণসংখ্যা বহুভুজে এক চক্র বরাবর কোনটি ধরা হয়। তাহলে এটা মনে রাখবা, গণসংখ্যার বহুভুজে এক চক্র বরাবর কিন্তু মধ্যমানটা ধরা হয়। কি ধরা হয়, মধ্যমান বা মধ্যবিন্দু। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন বলছে -4 থেকে 5 মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মধ্য কত। তাহলে তুমি ইয়াতে লিখবা খাতায়, এটা একটু আমি করে দিই, ওয়েট, ডুপ্লিকেট, দেখো সেখানে তো একটু ওয়েট, আমি একটা টেক্সট বক্স তৈরি করি। এই যে, তাহলে বলো মাইনাস কত থেকে বলছে আমাকে, -4 থেকে 5 পূর্ণ সংখ্যা লিখো, -4, তারপর কত -3, তারপরে -2, -1, তারপরে 0, তারপরে 1, তারপর 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এই যে এগুলো হচ্ছে আমার -4 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলো। তাহলে বলছে মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মান। তাহলে বলো কয়টা আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে মাঝখানে কোনটা পড়তেছে দেখি তো, 4, 5, 3, 4, 2, 3, -1। তাহলে এখানে মাঝখানে কোনটা পড়তেছে দেখো, ভালো করে দেখো, এদিকে 4টা, সরি এই যে এদিকে এই -1 থেকে শুরু করে 4 4টা, 2 থেকে, তাহলে 0 প্লাস এই যে এখানে পড়তেছে 0 প্লাস 1, তাহলে এটা কত হবে দেখি, ক্যালকুলেটর নিলাম। তাহলে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আনসার কত আসবে 0.5। দেখি অপশান আছে কিনা 0.5, হ্যাঁ আছে, এটাই হবে আনসার। লাস্ট, কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ কোনটি, এটা হবে কি তোমার গড়, এটার আনসার কত হবে, গড়। তাহলে এই পুরো কোশ্চেনটা আলহামদুলিল্লাহ সলভ করে দিলাম। এখন তোমাদের যদি কোনো ক্যালকুলেটার হ্যাক্সও দেখাই দিচ্ছি কীভাবে ক্যালকুলেটার দিয়ে করতে হয়, তোমরা এই কোশ্চেনটা পারলে ভালো করে প্র্যাকটিস করো। এই কোশ্চেনের মধ্যে মোটামুটি সব প্যাটার্নের ম্যাথগুলো করা আছে, তোমরা যদি এটা ভালো করে পারো আশা করি তোমরা পরিসংখ্যান আর কোনো তোমাদের ঝামেলা হবে না। তো কেমন লাগছে ক্লাসটা বলবা কমেন্টে, আশা করি ভালো লাগছে, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।